আচ্ছা, তো গত ক্লাস পর্যন্ত আমি সম্ভবত এই ৯ নাম্বার পর্যন্ত ছিলাম। এই ৯ নাম্বার অঙ্কটা আমি করছিলাম লাস্ট। এটা মনে হয় দেখছেন সবাই। এই যে এই পর্যন্ত করছিলাম। আজকে আমি ১০ নাম্বার থেকে একটু বলে দেই দেখি। দেখেন। এই যে প্রশ্নটা ১০ নাম্বার বলছে ১ টন রেফ্রিজারেশনকে কিলোওয়াট এবং বিটিইউতে প্রকাশ করো। এটা হলো প্রশ্ন। এটা পিডিবি ১৮ সালে এসেছিল বুয়েটে। ১ টন রেফ্রিজারেশনকে কিলোওয়াটে। দেখেন আমরা কিন্তু জানি যে ১ টন রেফ্রিজারেশন মানে হচ্ছে ভাই একটু সাউন্ড হচ্ছে তো করেন। দেখেন ১ বুঝছেন টন ভাই ৯ নাম্বারটা পুরোপুরি করা হয়েছিল না। করতে গিয়ে ইয়ে হয়ে গেছিল। ও বন্ধ হয়ে আচ্ছা। গেছিল ক্লাস। আচ্ছা বন্ধ হয়ে গেছিল। তাহলে করাই। ৯ নাম্বারটা শেষ করি তাহলে। দেখেন তাহলে ৯ নাম্বারটাই পড়ি আগে। কি বলছে দেখি? একটি বরফ তৈরির প্লান্ট। হ্যাঁ, প্লান্ট তো বোঝেনি মানে একটা কারখানা। একটি বরফ তৈরির কারখানা বা প্লান্ট প্রতি ঘন্টায় কি করতেছে? ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ২৫০ কেজি পানিকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর করতে পারে। অর্থাৎ এটা কিন্তু তার ক্ষমতা দেখেন। এটা তার কি? এটা তার ক্ষমতা। মানে একটি বরফ তৈরির প্লান্ট সে কি করতে পারে? সে প্রতি ঘন্টায় ব্লার আসছে তো। ওহো! এরকম হচ্ছে কেন? নড়াচড়া হইলে অনেক সময় মানে কাছে আনলে ভালো দেখা যায়। আমি লাইটিং এর ব্যবস্থাটাই করতে পারলাম না। আর একটা লাইটিং থাকলে ভালো হইতো। এখন কি বোঝা যাচ্ছে মোটামুটি নাকি ব্লার এখনো আছে? জি ভাই এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, দেখি তাহলে দেখাই। আচ্ছা, একটি বরফ তৈরির প্লান্ট কি করতেছে? প্রতি ঘন্টায় ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ২৫০ কেজি পানিকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর করতে পারে। এটা কিন্তু এখানে বলা। বুঝছেন? এটা এখানে বলা আছে। তাহলে আমরা এখানে যে পানিটা ব্যবহার করতেছি সেই পানির তাপমাত্রা কত? ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর আমরা যে বরফ তৈরি করতেছি সেই বরফের তাপমাত্রা হবে -10 ডিগ্রি সেলসিয়াস। মানে সেটা পারে বলতেছে আর কি, যে এই প্ল্যান্টটা পারে। এটা প্রতি ঘন্টাতেই পারে ২৫০ কেজি পানিকে সে বরফ বানাইতে পারে। এবং এই বরফের তাপমাত্রাটা বলে দেওয়া আছে -10 ডিগ্রি সেলসিয়াস। দেখছেন? -10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দেখি তারপর কি বলেছে। প্ল্যান্টের ক্যাপাসিটি কত রেফ্রিজারেশন টন আরটি। তাহলে এই প্ল্যান্টের ক্যাপাসিটি আমাকে বের করতে হবে কত রেফ্রিজারেশন টন। দেওয়া আছে কি দেখেন, পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে 4.2 কিলোজুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। পানির ঘনীভবনের সুপ্ত তাপ দেওয়া আছে ৩৩৩.55 কিলোজুল পার কেজি। তারপরে ওয়ান রেফ্রিজারেশন টোন দেওয়া আছে 3.5 কিলোওয়াট। আর এই যে দেশে বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে 2.1 কিলোজুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। দেখেন আপেক্ষিক তাপের একক কি? কিলোজুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। কারণ আপেক্ষিক তাপ হচ্ছে ১ কেজি ভরের বস্তুর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বা ১ কেলভিন। ১ ডিগ্রি সেলসিয়াস বা ১ কেলভিন বৃদ্ধি করার জন্য আমাদের যে শক্তি লাগে, যে তাপটা দেয়া লাগে, এই কারণেই কিন্তু এর এককটা যে কিলোজুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। বুঝছেন? আহ, তাহলে এখানে আমাদের তিনটা ভ্যালু দেওয়া আছে। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে, আর পানির ঘনীভবনের সুপ্ত তাপ দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বের করতে হবে ক্যাপাসিটি। এই যে প্ল্যান্টটা আছে, কারখানাটা আছে, এই কারখানার ক্যাপাসিটি আমাদের বের করতে হবে। তো এখানে শুরুতেই ভাই একটু খেয়াল করেন যে ৯ নাম্বার আমাদের যে প্রবলেমটা, তাহলে এই ৯ নাম্বার প্রবলেমে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? আমি যে পানিটা ব্যবহার করতেছি ৩১ ডিগ্রি সেলসিয়াসের পানি। তাহলে এই পানি থেকে আমি 10 ডিগ্রি সেলসিয়াসের বরফ তৈরি, আমি এখান থেকে -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ তৈরি করতেছি, তাই না? তো শুরুতে আমাকে কি করতে হবে তাহলে দেখেন। মানে শুরুতে কি হবে? এই ৩১ ডিগ্রি সেলসিয়াসের পানি আমার হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসের কি?
পানি। তারপরে হয়ে যাবে 0°C বরফ। তারপরে হয়ে যাবে কি -10°C বরফ। দেখেন এই বিষয়টা বুঝেছেন তো? 31°C পানি, এটাকে ঠান্ডা করলে প্রথমে 0°C পানি হবে, তারপরে 0°C বরফ হবে, তারপরে -10°C বরফ হবে। তো আমরা জানি যে যদি অবস্থার পরিবর্তন না হয়, দেখেন এটাও পানি, এটাও পানি, কিন্তু টেম্পারেচারের পরিবর্তন হয়েছে, তাহলে এখানে সূত্র ইউজ করব ms del T। ms del T মানে অনুভূত তাপ বা সেন্সিবল হিট। আর এই যে পানি বরফ হয়ে গেছে বা এখানে টেম্পারেচারের পরিবর্তন হয় নাই, এখানে ব্যবহার করব ml। এখানে আবার টেম্পারেচার পরিবর্তন হয়েছে, দেখেন বরফ বরফই আছে, কিন্তু টেম্পারেচার পরিবর্তন হয়েছে, মানে অবস্থার পরিবর্তন হয় নাই, এখানে আবারও ব্যবহার করব ms del T। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা খুব সহজেই ক্যাপাসিটিটা বের করতে পারি। এই যে আমাদের এখানে দেওয়া আছে যে আপেক্ষিক তাপগুলো দেওয়া আছে এগুলো দিয়ে। তাহলে দেখেন, তাহলে ক্যাপাসিটি যদি বের করি সেই প্ল্যান্টের ক্যাপাসিটি, তাহলে ক্যাপাসিটি প্রথমে আমরা এই যে ms del T, ms del T ভাগ করব কি দ্বারা? সময় দ্বারা। সময় ms del T বাই T মানে টাইম আর কি। এর সাথে যোগ করব কাকে? যোগ করব হচ্ছে ml টাকে। দেখেন এখানে ml আছে, নিচে সেই টাইমটাই সেম টাইম হবে। তারপরে যে ms del T ডিভাইডেড বাই টাইম। দেখেন সূত্রটা লিখে ফেলেছি, এখন ভ্যালুগুলো বসাই। তাহলে ms del T, m মানে কি? m মানে কত কেজি? ভর। দেখেন এই যে 250 কেজি বলা ছিল না, যে 250 কেজি বরফ তৈরি করতেছে, তাহলে 250 কেজি। আর এটা তো পানি থেকে আসছে, সো এই যে পানির আপেক্ষিক তাপ s দেওয়া আছে কত? 4.2 কিলোজুল। তাহলে 4.2 কিলোজুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। আর ডেলটি কত? তাপমাত্রার পার্থক্য দেখেন, ছিল 31, হয়েছে কত? 0°C। তার মানে না, এটাকে আমি কিলোজুলেই রাখবো, এটাকে কিলোজুলেই রাখবো, আমি বলতেছি। তাহলে যে ডেলটিটা হচ্ছে কত? 31 থেকে 0 হয়েছে, তাহলে 31। তারপর টাইম, টাইম কত? দেখেন এই যে বলছে প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায়। তাহলে টাইম যদি প্রতি ঘন্টা হয়, তাহলে আমি এখানে এই ঘন্টাটাকে মিনিট বানাই নেব। ঠিক আছে? মানে 1 ঘন্টা, এই 1 ঘন্টাকে আমি 60 দ্বারা গুণ করে মিনিট বানাই নিলাম। তাহলে খেয়াল করেন, উপরে আমার আছে কিলোজুল, কিলোজুল, আর নিচে আছে হচ্ছে মিনিট, প্লাস ml। m মানে আবারও 250 কেজি, আর এলটা হচ্ছে এই যে এটা হলো বরফ গলনের সুপ্ত তাপ অথবা পানির ঘনীভবনের। হ্যাঁ, আমি হচ্ছে কিলোজুল পার মিনিটে নিয়ে যাব, কারণ আমার এটা জানা আছে 210 কিলোজুল পার মিনিট, সবসময় এটাতে নিয়ে যেতে হবে, নিলে সুবিধা হবে আর কি, আমার এটাই সুবিধা মনে হয়। 1 কি 1 TR, টন অফ রেফ্রিজারেশন। ঠিক আছে, তখন কনভার্ট করতে পারবো। তাহলে 250, এল এর মান কত? এই যে পানির ঘনীভবনের সুপ্ত তাপ 333.55, 333.55। ঠিক আছে? নিচে টাইম হচ্ছে আমাদের 60 প্লাস। এবার এই যে বরফের 0°C বরফ থেকে -10°C বরফে আসলো, তাহলে এম আবারও 250 কেজি। বরফের আপেক্ষিক তাপ কত? এই যে দেয়া আছে 2.1 কিলোজুল। আর ডেলটি হয়েছে কত? 0°C থেকে -10 এ আসছে, তার মানে পার্থক্য হয়েছে 10°C। দেখেন 10, আমি কিন্তু -10 কিন্তু লেখা যাবে না, 10, কারণ এটা 0 থেকে নিচের দিকে আসছে দেখে মাইনাস। ঠিক আছে? কিন্তু পার্থক্য হয়েছে কত? 10°C। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মানে পার্থক্যটা কত? 10। আর টাইমটা কত? 60। তাহলে দেখি কত আসে, ক্যালকুলেট করি। দুই হাজার উনিশ, দেখেন এটা আসলো না 2019.79। তাহলে এটা কিন্তু আসলো কিলোজুল পার মিনিটে, কারণ আমি এই যে আমার এই যে আপেক্ষিক তাপটা ছিল এটা কিলোজুলে রেখেছিলাম, এটাও কিলোজুলে রেখেছিলাম, এটা ওই যে 2.1 কিলোজুল দেয়া ছিল, কিলোজুলেই রেখেছিলাম, এবং নিচে কিন্তু মিনিট বানিয়েছিলাম। তাহলে উপরে কিলোজুল, নিচে মিনিট, তো এটা আসলো কিলোজুল পার মিনিট। এখানে একে আমরা 210 দ্বারা ভাগ করলে এটা আমাদের হয়ে যাবে টন অফ রেফ্রিজারেশন।
এবং এই এককে আমাদের বের করতে হবে। তাহলে কত আসলো? 9.62। তাহলে উত্তর আছে এই যে আমার 9.9.62 টিআর অথবা আরটি। তাহলে 9.62 টন অফ রেফ্রিজারেশন। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখেন, আশা করি এটা বুঝেছেন এখন। এভাবে আমাদের সমাধানটা করতে হবে। ভাই, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, ওই যে আপেক্ষিক চাপ যেটা আছে ওখানে নিচে 0 ডিগ্রি মানে ডিগ্রি সেলসিয়াস আছে, এই ব্যাপারটা একটু বলেন। 0 ডিগ্রি কেলভিন হয় অনেক জায়গায়, ও এখানে কেন হয়? আচ্ছা, তো এখানে মানে সেলসিয়াস আর কেলভিন, এটা এখানে মানে সেলসিয়াস কেলভিন হ্যাঁ থাকলে কি ওইটা হবে কি? বলছিলেন, আমি খেয়াল করতে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে কেলভিন থাকে অনেক আমাদের, জায়গায়। হ্যাঁ, পানির যে আপেক্ষিক তাপ, সেই আপেক্ষিক তাপের এককটা কি? কিলো জুল পার কেজি। এটা মূলত সেলসিয়াসও হতে পারে অথবা কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। আচ্ছা, তো ধরেন, হ্যাঁ। এটাকে কেন আমরা সেলসিয়াস বা কেলভিন দুটাই বলতে পারি? দুটাই কেন রাইট? দেখেন, এই এই যে আপেক্ষিক তাপের যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা হচ্ছে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা। খেয়াল করেন, 1 কেজি মানে পানি ভর। সমতা, পানি সম। না না, পানি সম না, এটা আপেক্ষিক তাপ, এটা আলাদা জিনিস। পানি সম হচ্ছে আরেকটা ওয়াটার ইকুইভ্যালেন্ট। দেখেন, ওটা হলো তাপ ধারণ ক্ষমতা, তাই না? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে, ভর নাই, কিন্তু আপেক্ষিক তাপে ভর আছে। বুঝছেন, ভর নির্দিষ্ট করা 1 কেজি। তাহলে আপেক্ষিক তাপ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে হবে। 1 কেজি ভরের ও, বস্তুর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করার জন্য? 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যতটুকু তাপ দেয়া লাগে, সেটা হলো আমাদের আপেক্ষিক তাপ। বুঝছেন, সেটা হলো আমাদের কি? আপেক্ষিক তাপ। একটু আবারও খেয়াল করেন, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে হবে। 1 কেলভিন বৃদ্ধি করতে হবে। তাহলে এই যে বৃদ্ধিটা, পরিবর্তনটা, এই পরিবর্তনের বেলায় বা পার্থক্যের বেলায় আমরা কেলভিনকে সেলসিয়াস বলতে পারি। মানে 1 কেলভিন সমান হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। বুঝেছেন? মানে আপনি বৃদ্ধি করবেন বা পার্থক্য বের করবেন পার্থক্যের সময়, এটা সেম। এর কারণটা হচ্ছে কি, দেখেন, আমি যদি বলি যে আহ, আপনার এই যে 2 ডিগ্রি সেলসিয়াস ও 15 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে পার্থক্য কত? 2 ডিগ্রি সেলসিয়াস ও 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পার্থক্য কত ভাই, বলেন তো? পার্থক্য হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তেরো। আচ্ছা, 13 ডিগ্রি সেলসিয়াস। যদি কেলভিন স্কেলে পার্থক্যটা বের করি, সেক্ষেত্রে তাহলে কি করবেন? 15 ডিগ্রি সেলসিয়াসকে 273 যোগ করে এটাকে কেলভিনে নিয়ে যাবেন, মাইনাস করবেন। এই 2 ডিগ্রিকেও আবার 273 যোগ করে আপনি কি মাইনাস করবেন, তাই না? তাহলে এটাও কেলভিন, এটাও কেলভিন। আলটিমেটলি কি হচ্ছে দেখেন, এটার সাথেও 273 যোগ হচ্ছে, এটার সাথেও 273 যোগ হচ্ছে। তো আলটিমেটলি তো এই যে মাইনাস আছে, 273 তো বাদই হয়ে যাবে, তার মানে আমার 13 কেলভিনই কিন্তু চলে আসবে। সো পার্থক্যের বেলায় সেলসিয়াসও যা, কেলভিনও তাই। দেখেন, পার্থক্য কিন্তু সেম আসলো, 13 ডিগ্রি সেলসিয়াস, 13 কেলভিন। এখানে ওই যে 1 কেলভিন, 1 ডিগ্রি সেলসিয়াস, আমরা এই জন্য এটাকে বলতে পারি। তো আমি যদি কেলভিন বলি, তখন এই যে কেলভিন লিখতে হবে পার কেলভিন। যদি সেলসিয়াস হয়, সেক্ষেত্রে সেলসিয়াস লিখতে হবে। ভাই, বুঝেছেন? আচ্ছা, ওকে। তাহলে, প্র্যাকটিস করলে আরো বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে প্র্যাকটিস করবেন অবশ্যই। দেখেন, তারপরে এই যে 10 নম্বর প্রশ্নটা দেখেন, বলেছে 1 টন রেফ্রিজারেশনকে কিলোওয়াট এবং বিটিউতে প্রকাশ করো। এটা হলো প্রশ্ন। 1 টন রেফ্রিজারেশনকে, দেখেন, আমরা কিন্তু ভাই এটা জানি যে 1 টন রেফ্রিজারেশন হচ্ছে 3.5 কিলোওয়াট, এটা জানি। এবং বলছি কি বিটিউতে প্রকাশ করো। তো 1 টন রেফ্রিজারেশন মানে তো 12,000 বিটিউ, তাই না? 12,000 বিটিউ পার আওয়ার। কিন্তু এইখানে 11,942 কেন? এটা তো তাহলে ভুল হয়েছে। আমি তো এটা নিজে সমাধান করছিলাম না, মেবি। এটা হচ্ছে রেজাল্টটা জাস্ট তুলে রাখছি। আচ্ছা, আমি করব এখন, সমস্যা নেই, দেখি কত আসে আমার। তো 1 টন রেফ্রিজারেশনকে কিলোওয়াটে করতে, প্রকাশ করতে হবে এবং বিটিউতে প্রকাশ করতে হবে। তাহলে কিলোওয়াট, এটা আমরা সরাসরি, আমরা 3.5 কিলোওয়াট লাগে, ওটা তো সোজা লিখে দিলে হবে না? না, এটা একটু আমরা বের করে দেই। এটা আমরা বের করব। 1 টন রেফ্রিজারেশনকে আমরা যে বলতেছি 3.5 কিলোওয়াট, সেটা কিভাবে আসে সেটা আমি দেখাচ্ছি। তাহলে 10 নম্বর প্রবলেম। আচ্ছা, তার আগে আমাকে এই টিআর এর ডেফিনেশনটা আমার জানতে হবে। টিআর এর ডেফিনেশনটা কি? টন অফ রেফ্রিজারেশন কাকে বলে? এই টন অফ রেফ্রিজারেশনটা হচ্ছে
ডেফিনেশন 1 US টন, 1 US টন মানে 1 আমেরিকান টন। 1 US টন মানে এই পরিমাণ, এই 1 US টন পরিমাণ, 1 US টন পরিমাণ 0 ডিগ্রি সেলসিয়াসের 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, এবং এখানে লিখবো 24 ঘন্টায়, 24 ঘন্টায়। খেয়াল করেন তাহলে কি লিখলাম এখানে দেখেন, একটা হলো 1 US টন পরিমাণ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে, 0 ডিগ্রি সেলসিয়াসের এর লিখবেন এখানে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 24 ঘন্টায়, সময় কিন্তু দেয়া আছে ভাই, 24 ঘন্টায় 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর করতে, রূপান্তর করতে যে পরিমাণ তাপ, কি করব আমি বলেন তো? তাপ দিব না বের করে নিব? কোনটা তাপ দিব ভাই, দিব? বের করে। কারণ তাপ তাপ দিতে হবে। দিলে বরফ হচ্ছে পানিতে আসবে, তাই না? যে পরিমাণ তাপ হুম। প্রয়োগ করতে হবে, প্রয়োগ করতে হবে, তাহলে সেই পরিমাণটাকে আমরা বলি হচ্ছে 1 টন অফ রেফ্রিজারেশন। এটা খেয়াল রাখতে হবে। দেখেন আমি আরেকবার বলতেছি, এই ডেফিনেশনটা খুবই সহজ, একটু মনে রাখতে হবে। দেখেন 1 US টন, এটা কিন্তু শুধু টন না, 1 টন বললে কিন্তু হবে না। 1 US টন মানে আমেরিকান টন, এই পরিমাণ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে, অন্য কোনো তাপমাত্রার বরফ নিয়ে কাজ করলেও কিন্তু হবে না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে মানে 24 ঘন্টা সময়ের মধ্যে, 24 ঘন্টায় 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, দেখেন তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে 24 ঘন্টায় রূপান্তর করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে, সেই পরিমাণকে আমরা বলি 1 টন অফ রেফ্রিজারেশন। এই ডেফিনেশনটা একটু আরেকভাবে বলা যায় যে 1 US টন পরিমাণ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 24 ঘন্টায় 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে রূপান্তর করতে যে পরিমাণ তাপ বের করে নেওয়া লাগে, যে পরিমাণ তাপ কি করা লাগে, বের করে নেওয়া লাগে, সেই পরিমাণকে আমরা বলি 1 টন অফ রেফ্রিজারেশন। মানে এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, হয় 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে পাবো 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, অথবা 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে আমরা বরফ তৈরি করার জন্য যে পরিমাণ তাপ বের করে নিব, এই দুটা পরিমাণই আমাদের সেম, এবং যে কোনো একটা লিখলেই হবে টন অফ রেফ্রিজারেশন। তাহলে বুঝেছেন কিনা? তো দেখেন এই তাহলে 1 US, ভাই এখানে ভাই মেকানিক্যাল বইয়ের সংজ্ঞাটা দেওয়া আছে, ওখানে তো ইউএস টা লেখা নাই, তাহলে কি ওটা কি ভুল আছে? হ্যাঁ ইউএস লেখা না থাকলে ভুল আছে। দেখেন তাহলে ইউএস টন, তাহলে 1 US টনের পরিমাণটা কেমন? দেখেন 1 US টন এটা হচ্ছে আমাদের কত কেজি? আপনি যদি এটা গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন যে 1 US টন হচ্ছে 907 কেজি। ইউএস টন কেন হচ্ছে ভাই? আমি এর আগে তো মানে কোথাও এরকম দেখি নাই, অনেকগুলো ইয়ে তো দেখছিলাম ও বই, কোথাও তো ইউএস টন দেখি নাই। না, তা ইউএস টন না দেখলে আমাদের বিএসসির বইতে আছে ধরেন অবশ্য, এই বুঝছেন? ইয়াতেও তো নাই, এই যে আপনার আচ্ছা মেকানিক্যালের যে ইয়া বইগুলো আছে, না আছে, কিছু অপটিমাম, কিছু তারপর বইতে হচ্ছে আছে আপনার প্লটের বইগুলোতেও তো দেখি নাই। না, কিছু কিছু বইতে আছে, ইমরান ভাইয়ের বইতে আছে, বুয়েটের ওই যে শিক্ষক উনি বই লিখছে কি যেন নাম, বাপ্পি ভাইয়ের বইতে আছে, পিএইচ এরকমই আছে। তো আপনারা এক কাজ করবেন, এই ক্লাস শেষ করে গুগলে সার্চ দিবেন যে 1 US টন আর টনের মধ্যে পার্থক্য, বুঝছেন? দেখেন আপনার তো আমরা তো লিখি হচ্ছে 1 টন মানে 1000 কেজি, কিন্তু আমি তো 1000 কেজি লিখি নাই, কিন্তু আমি তো লিখলাম 1 US টন। আপনি এটা সার্চ দিয়ে দেখতে হবে তাহলে, বুঝছেন? একটু ঘাটাঘাটি করবেন, আমি নিজেও আর একটু ঘাটাঘাটি করবো, অসুবিধা নেই। বইয়ে দেখি নাই কোথাও। 907 কেজি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে 1 US টনই আমি লিখলাম, আপনারা একটু ঘাটাঘাটি করবেন, আমিও ঘাটাঘাটি করবো, অসুবিধা নাই, কিন্তু এটাই হবে। আচ্ছা 1 US টন তাহলে কয় কেজি? 907 কেজি। তাহলে দেখেন তাহলে এই 907 কেজি, 907 কেজি ভরের 0 ডিগ্রি সেলসিয়াসের বরফও হতে পারে, পানিও হতে পারে। বরফ হলে পানি বানাবেন, পানি হলে বরফ বানাবেন। তার মানে এখানে কিন্তু আপনার আসবে এই যে
বরফ গলনের সুপ্ত তাপ, তাই না? তো বরফ গলনের সুপ্ত তাপ আমরা জানি 335 কিলো জুল পার কেজি বরফ গলনের সুপ্ত তাপ। তো আমাদের কি বলছে এখানে যে 1 টন অফ রেফ্রিজারেশন। তাহলে 1 টন অফ রেফ্রিজারেশনকে কিলোওয়াটে আমরা শুরুতে নিয়ে যাব। তাহলে দেখি কত আসে। তাহলে এই যে 907 কেজি, এই 907 কেজিকে আমরা গুণ দিব হচ্ছে 335, এটা হচ্ছে কিলোজুল পার কেজি। তাহলে এখানে দেখেন কেজি ছিল, আর এটা হলো এই যে বরফ গলনের সুপ্ত তাপ, এটা হচ্ছে কিলোজুল পার কেজি। তাহলে কেজি কেজি কাটলে আমাদের কিন্তু কিলোজুল কিন্তু এখানে থাকবে, কিলোজুল থাকবে। কিন্তু এটাকে আমি কি করব, সময় দ্বারা ভাগ করব। দেখেন এই সংজ্ঞা থেকেই কিন্তু আসতেছি। এই সংজ্ঞায় বলছে 1 US টন পরিমাণ, 1 US টন পরিমাণ আমি লিখলাম 907 কেজি। যে পরিমাণ তাপের কথা বলতেছে, যাই হোক আমি এই যে বরফ গলনের সুপ্ত তাপ দ্বারা গুণ দিলাম। কত ঘন্টায় ছিল ভাই? 24 ঘন্টা না? তাহলে 24 ঘন্টা, আমি 24 ঘন্টা লিখলাম। সাথে যেহেতু কিলোওয়াটে আমরা নিয়ে যাব, কিলোওয়াট মানে কি ভাই? কিলোওয়াট মানে হচ্ছে কিলোজুল পার সেকেন্ড, কিলোজুল পার সেকেন্ড। তাহলে 24 ঘন্টা না রেখে আমি সেকেন্ডে নিয়ে গেলাম। দেখেন, আর এই 335 কিন্তু বরফ গলনের সুপ্ত তাপ, সুপ্ত তাপ। মানে আপনার এটা বলে হচ্ছে কি কিলোজুল পার কেজি, মানে প্রতি কেজি বরফকে, মানে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে গলানোর জন্য আপনার এই 335 কিলোজুল করে তাপ লাগবে। তো আপনার 907 কেজির জন্য তাহলে গুণ দিতে হবে। আর এটা 24 ঘন্টায় হচ্ছে, আমরা 24 ঘন্টাকে 36 দ্বারা গুণ করে সেকেন্ডে নিয়ে গেলাম। তো এবার কত আসে? 907 335 ডিভাইডেড বাই 24, 3600। তাহলে এটা আসে কত? এটা আসতেছে হচ্ছে 3 এই যে এরকমই আসবে, 3.52 অথবা 3.5, 1 ঘর নিলে 3.5 কিলোওয়াট। 1 ঘর নিলে তো আর 1 যোগ হওয়ার সুযোগ নাই। তাহলে আমি কিন্তু কিলোওয়াটে প্রকাশ করে ফেললাম। দেখেন 3.5 কিলোওয়াট এটাই আসবে। আচ্ছা, তারপরে আমি কিসে নিয়ে যাব এখন? বিটিইউ পার আওয়ারে নিয়ে যেতে হবে এটাকে। আচ্ছা, তাহলে বিটিইউ পার আওয়ার, তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার হবে, বুঝছেন? তাহলে এটা আমাদের কি? এটা হলো 1 টিআর, তাই তো? 1 টন অফ রেফ্রিজারেশন, মানে 1 টনই কিন্তু নিছি, বেশি নেই নাই, কারণ এই যে 907 কেজি, 1 টন মানে হলো 907 কেজি। তাহলে 1 টন অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে আমাদের এত কিলোওয়াট চলে আসলো। এখন কিভাবে বিটিইউ পার আওয়ারে আমরা যেতে পারি? তার জন্য আমাদের 3.5 বিটিইউ পার আওয়ার, কিলোজুল। আচ্ছা, এখানে কি আছে? কেজি, কিলোজুল পার কেজি, কিলোজুল। তাহলে কিলোজুল, দেখেন তাহলে 3.5, তাই তো? 3.5 আপনার এই কিলোওয়াট মানে কি? কিলোওয়াট মানে হচ্ছে কিলোজুল পার সেকেন্ড। এখন সেকেন্ড তো রাখা যাবে না, আমাদের লাগবে হচ্ছে আওয়ার। আর কিলোজুল থেকে যাইতে হবে কোথায়? বিটিইউতে। দেখেন সোজা আমরা এই যে লিখলাম, এই কিলোজুল থেকে বিটিইউতে যাওয়ার উপায় কি? যেহেতু কিলোওয়াট আছে এখানে, কিলোওয়াট মানে হচ্ছে কিলোজুল পার সেকেন্ড, তাহলে কিলোজুলকে বিটিইউ বানাবো। তাহলে কিলোজুলের সাথে বিটিইউ এর একটা সম্পর্ক আছে, এবং সেকেন্ডকে আমরা আওয়ার বানাবো। আওয়ার, তাহলে আওয়ার বানানোর জন্য কি করতে হবে? আওয়ার বানানোর জন্য 3600 গুণ দিতে হবে। 3600 দ্বারা কি সময়কে ভাগ করতে হবে না? সময়কে ভাগ করতে হবে। ধরলাম এখানে 1 আছে, মনে মনে 1 যদি থাকে, তাহলে 3600 দ্বারা আমরা ভাগ করব। 3600 দ্বারা ভাগ করব মানে উল্টে গেলে আসলে এটা গুণই হবে, তাই না? উপরে যাবে তখন। তাহলে 3.5 কিন্তু কিলোওয়াটই রয়ে গেল। সরি, কিলোজুল কিন্তু থেকে গেল। তাহলে কিলোজুলের সাথে বিটিইউ এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 3412.142, মানে 1 কিলোজুল মানে হচ্ছে এত বিটিইউ, বুঝছেন? এটা এটা একটু মুখস্থ রাখতে হবে। 1 কিলোজুল মানে হচ্ছে 3412.142 বিটিইউ। তাহলে 3412.142 বিটিইউ, দেখি কত আসে এখন। ওহো,
এরকম হয়ে যাচ্ছে কেন? কিলো জুল বিটিইউ পার আওয়ার 3.5 ইন্টু 3400 12.142। এটা চলে আসতেছে না 11,942 12,000 বিটিইউ পার আওয়ার। বিটিইউ তো এমনিতেই ভাই আওয়ার আছে, বিটিইউ পার আওয়ার ওটা তো এমনি, সে কিন্তু আর সময় দিয়ে ভাগ করার তো প্রয়োজন নেই। এর কি আওয়ারে আছে নাকি? আমি তো দাঁড়ান তো ভাই একটু। ভাই এখানে হ্যাঁ, ভাগ করতে হবে না। কেন হবে না? দেখেন আমার এটা স্মরণ ছিল না। দেখেন এই যে এখানে বললাম না যে 1 কিলোজুল মানে এত বিটিইউ। 1 কিলোজুল মানে হচ্ছে কিলোজুল বলতে কিলোওয়াট, কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াট মানে হচ্ছে 3412.142 বিটিইউ পার আওয়ার। দেখেন তাহলে কিলোওয়াটে আছে আমাদের। তাহলে কিলোওয়াটকে আমরা যদি সরাসরি গুণ করে দিই এটা, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে ভাই এইখানে আরেকটু আমি একটু কাজ করি। এটা তো বুঝতে পারছেন নাকি? এটা খেয়াল রাখবেন। 1 কিলোওয়াট মানে হচ্ছে 3412.142 বিটিইউ পার আওয়ার। হুম, এটা। তো এটাকে আমরা 3.5 লিখবো না। যখন এটা আমরা করতে যাব তখন এটা আরেকবার নতুন করে লিখলে ভালো হবে। এটা থাকুক। তাহলে আবার যদি আমি লিখি 1 টিআর দেখেন। তাহলে কত আছে? 907 না? 335 24 3600। তাহলে কিন্তু কিলোওয়াটে চলে আসলো। এটাকে আমি গুণ দিলাম 3412.142 দ্বারা। এবার 12,000 চলে আসার কথা দেখেন। দেখেন যা ছিল তাই লিখলাম। দেখছেন 11,999.56। তার মানে এটা প্রায় 12,000, একদম কাছাকাছি চলে গেছে। তার মানে লিখবেন 12,000 বিটিইউ। 12,000 বিটিইউ পার আওয়ার। এর অ্যান্সার। ঠিক আছে? এটা লিখবেন একেবারে। কারণ এই যে দেখেন এখানে তো আমি এটা দ্বারা গুণ করছি, এখানে কিন্তু পয়েন্ট আছে। আবার এইখানেও যখন আসছিল 3.51 তারপর অনেক কিছু ছিল। এখন আমি রেজাল্ট লেখার সময় 3.5 লিখেছি, কিন্তু যখন আবার এটাকে বিটিইউ পার আওয়ার লিখতে যাব তখন এটা লিখবো না। সোজা সেই পয়েন্টওয়ালাগুলো আমাকে নিতে হবে। তো সবচেয়ে ভালো মানের জন্য আমি টোটালটা আবার লিখে নিলাম, এটা দ্বারা গুণ করে দিলাম। দেখছেন তাহলে কিন্তু 12,000 বিটিইউ আসলো। আর এই যে শামীম ভাইয়ের বইতে এখানে উনি মানে 3.5 দ্বারা গুণ করছে সম্ভবত, এই কারণে যে আমার কিন্তু এটা আসছিল 11,942। তাহলে এটা অনেক অনেক দূরত্ব না? অনেক দূরত্ব, অনেক। এটা হচ্ছে হবে না 12,000। এখন 5 দ্বারা গুণ করছে। হ্যাঁ হ্যাঁ, মানে 3.5 কে গুণ করছে এই কারণে 11,942 আসছে। তো 942 তো অনেক দূরের। আর হচ্ছে আমাদের আসলে 11,999। তো আমরা তো জানি যে 12,000 বিটিইউ পার আওয়ার হবে, তাই না? 12,000 বিটিইউ পার আওয়ার, এটা তো আমরা জানি। 1 টন অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে 3.5 কিলোওয়াট, 12,000 বিটিইউ পার আওয়ার। তাহলে এটা বুঝেছেন কিনা ভাই বলেন? যদি কারো সমস্যা থাকে বলেন। আচ্ছা, তারপরে যদি 11 নম্বর প্রবলেমের কথা বলি, দেখেন একটি হিট পাম্প এবং রেফ্রিজারেটর দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে হিট পাম্প আর একটা হচ্ছে রেফ্রিজারেটর। এখন হিট পাম্পের একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এসি, মানে এয়ার কন্ডিশনার একটা হিট পাম্প। তাহলে একটি হিট পাম্প এবং রেফ্রিজারেটরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। দেখেন সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। বের করতে হবে কপ এইচ। কপ এইচ মানে এই যে এইচ দ্বারা হিট পাম্প বোঝাচ্ছে মেবি। হিট পাম্পের কপ এবং এই যে কপ আর রেফ্রিজারেটরের কপ। হ্যাঁ, তাহলে এটা দেখে আমি শিওর হলাম যে আর দ্বারা রেফ্রিজারেটর, এইচ দ্বারা হিট পাম্প। তাহলে দেখেন হিট পাম্পেরও কপ বের করতে হবে, আবার রেফ্রিজারেটরেরও কপ বের করতে হবে। আর কোনো ভ্যালু দেয়া নাই, শুধুমাত্র সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা দেয়া আছে।
তাহলে কেমন হবে ভাই এটা 11 নাম্বার? দেখেন আমাদের এই যে হিট পাম্প যে ছিল, হিট পাম্পের সোর্স টেম্পারেচার আমি যদি এ আকারে দেখাই, দেখেন আরেকটা হলো কি রেফ্রিজারেটর, সোর্স টেম্পারেচার, সিঙ্ক টেম্পারেচার। তাহলে এই দুটার ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে আমি শক্তি কিন্তু দিয়ে আমি এই যন্ত্রটাকে চালাচ্ছি। বাইরে থেকে বিদ্যুৎ শক্তি কানেক্ট করছি, অর্থাৎ এখানে আমি দিচ্ছি, এখানে আমি দিচ্ছি। তো এটা হলো আমাদের টি ম্যাক্স, এটাও হলো আমাদের টি ম্যাক্স, এটা টি মিন, এটা হলো আমাদের টি মিন। তো এইখানে দেখেন, এটা যদি আমাদের হিট পাম্প হয়, হিট পাম্প বললাম, এটাকে রেফ্রিজারেটর বললাম, তাহলে দুটার ভিতরে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে দেখেন ইনপুট কিন্তু সেম আছে, ডাব্লিউ ইনপুট, এখানেও ডাব্লিউ ইনপুট। তো এই ইনপুটটা দেওয়ার ফলে আমার এইখান থেকে যে হিটটা পাস হয়, এটাকে আমরা বলি কিউ মিন, তাই না? কিউ মিন বলি, আর এটাকে আমরা বলি কিউ ম্যাক্স। তো রেফ্রিজারেটরের বেলায় ইনপুট তো আমার ডাব্লিউ, আউটপুট কোনটা? এই কিউ ম্যাক্স নাকি কিউ মিন, না টি ম্যাক্স না টি মিন, কোনটা আউটপুট? ভাই আউটপুট ইজ কিউ মিন ভাই। গুড, তাহলে এই আউটপুটটা হচ্ছে কিউ মিন। মিন কেন ভাই? দেখেন এই যে এটা কিন্তু আমাদের সর্বনিম্ন তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, আর এটা হলো সর্বোচ্চ তাপমাত্রা। তো হিটটা কিন্তু আপনার এই যে সর্বনিম্ন তাপমাত্রা বা লোয়ার টেম্পারেচার রিজার্ভার, এটা আমি বলতে পারি, বা এটা কিন্তু লোয়ার টেম্পারেচার রিজিয়ন। আমাদের এই যে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল কি বলে? সেকেন্ড লতে দুইটা স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে আপনার ক্লসিয়াস স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। তো এই সেকেন্ড ল এর দুইটা স্টেটমেন্টের ভিতরে ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলে বলতে পারবেন? ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলে? ক্লসিয়াস স্টেটমেন্ট, দেখেন বিজ্ঞানী ক্লসিয়াস বলেছে যে বাহ্যিক কোনো কার্য ছাড়া কোনো বস্তুর উচ্চ তাপ থেকে নিম্ন তাপের দিকে প্রবাহিত হয় না তাপমাত্রা, এটা নাকি ভাই? না কেন ভাই, আপনি বলেন, বাহ্যিক কোনো সাহায্য ছাড়া কি উচ্চ তাপমাত্রা অঞ্চল থেকে নিম্ন তাপমাত্রা অঞ্চলে যাবে না? তাই তো যায়, ঠিক না? তাই তো যায়। নিম্ন থেকে উচ্চতে যায় না ভাই। রাইট রাইট, এটা বলতে হবে। কারণ দেখেন, আমি হ্যাঁ ভাই, যদি উল্টে গেছে। আমি যদি দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে একসাথে করি, অবশ্যই উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে হিট ট্রান্সফার হবে, মানে তাপ প্রবাহিত হবে, ঠিক না? এটাই কিন্তু সাধারণ নিয়ম। তো এখানে ক্লসিয়াস বলতেছে যে ইট ইজ নট পসিবল টু কনস্ট্রাক্ট এ ডিভাইস, মানে বাংলা বলে এমন একটি যন্ত্র বা ডিভাইস তৈরি করা সম্ভব নয় যা বাইরের সাহায্য ছাড়া, বাইরের সাহায্য নিম্ন ব্যতি তাপ থেকে রেখে, উচ্চ তাপ। যা বাইরের সাহায্য ছাড়া নিম্ন তাপমাত্রার অঞ্চল থেকে, এই যে নিম্ন তাপমাত্রার অঞ্চল থেকে উচ্চ তাপমাত্রার অঞ্চলে হিট ট্রান্সফার করতে পারবে, এই ধরনের কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। মানে আমরা যদি নিম্ন তাপমাত্রার অঞ্চল থেকে, তার মানে এই যন্ত্র থেকে, এই সূত্র থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি নিম্ন তাপমাত্রার অঞ্চল থেকে উচ্চ তাপমাত্রার অঞ্চলে হিট ট্রান্সফার করতে চাই, অবশ্যই বাইরের সাহায্য আমাদের দরকার, এবং এই বাইরের সাহায্যটাই হচ্ছে আমাদের এই বিদ্যুৎ। এই বিদ্যুৎ শক্তি আমরা ব্যয় করে কম্প্রেসর চালাচ্ছি, এবং এই যে আমাদের যে সাইকেলটা আছে, সেই সাইকেলের মাধ্যমে কিন্তু আমরা এই যে নিম্ন তাপমাত্রার অঞ্চল থেকে উচ্চ তাপমাত্রার অঞ্চলে যাচ্ছে। তো এই রেফ্রিজারেটরের বেলায় আপনার নিম্ন তাপমাত্রার অঞ্চলটা হচ্ছে রেফ্রিজারেটরের ভিতরে, তাহলে এই যে টি মিনটা, এটা রেফ্রিজারেটরের ভিতরে, আর এই টি ম্যাক্সটা হচ্ছে রেফ্রিজারেটরের বাহিরে, মানে ফ্রিজের বাইরে। দেখেন ফ্রিজের বাইরে কিন্তু সবসময় তাপমাত্রা বেশি থাকে, আর ফ্রিজের ভিতরে সবসময় তাপমাত্রা কম থাকে। তো আমরা তো জিনিসপত্র রাখি হচ্ছে ফ্রিজের ভিতরে, অর্থাৎ নিম্ন তাপমাত্রার অঞ্চলে আমরা রাখি। তো এই অঞ্চল থেকে আমরা কন্ডেন্সারের মাধ্যমে, দেখেন যে পাশটা গরম হয়, আমরা সেই পাশের সাহায্যে আমরা পরিবেশে হচ্ছে তাপটাকে ছেড়ে দেই। তো এর জন্য কিন্তু আমাদের হচ্ছে বাইরের সাহায্য লাগবে, সেই সাহায্যটা হচ্ছে ডাব্লিউ। তাহলে দেখেন এই যে আমরা যে জিনিসপত্র রাখতেছি, এই জিনিসপত্র থেকে যতটুকু হিট আমরা এখান থেকে অ্যাবজর্ব করতে পারতেছি, এটাই কিন্তু আমাদের আউটপুট। যত বেশি হিট, তত বেশি ঠান্ডা, তত বেশি কাজ, তার মানে আমাদের কিউ মিনটা হলো আউটপুট, আর এই কিউ ম্যাক্সটা হচ্ছে আমরা বাতাসে ছেড়ে দিচ্ছি। তাহলে আউটপুট বুঝেছেন, কিউ মিন, আর ইনপুট হচ্ছে ডাব্লিউ। আবার
যদি হিট পাম্পে আসেন, হিট পাম্পের বেলায় দেখেন এইখানে আপনার কিউ ম্যাক্স, এখানে আপনার হচ্ছে কিউ মিন। তো এখানেও আমরা ডাব্লু দিয়ে চালাচ্ছি। দেখেন কিউ মিনটা কিন্তু আমার এইখানে কতটুকু হিট আপনার এই যে লোয়ার টেম্পারেচার থেকে নিচ্ছে, এটা কিন্তু আমাদের কোনো ব্যাপার না। এখন হিট পাম্প আপনার ঠান্ডা করতে পারে, গরমও করতে পারে, এসি ঠান্ডা করতে পারে, গরমও করতে পারে। তো এই যে টি মিন, এই টি মিন থেকে ধরেন আমি নিচ্ছি এখন কিউ মিনটা। তো এই কিউ মিনটা আমাদের আউটপুট না, এখানে আমাদের আউটপুটটা হচ্ছে কিউ ম্যাক্স। আমরা এই যে এখানে কি করতেছি, টি ম্যাক্স মানে যেখানে আমার ইয়ে আছে, মানে বেশি তাপমাত্রা আছে, সেই বেশি তাপমাত্রার অঞ্চলে কিন্তু আমি কি করতেছি, হিটটাকে দিচ্ছি। হিটটাকে কি করতেছি, আমি হিটটাকে দিচ্ছি। ধরেন এটা গরম করার জন্য আর কি মানে ব্যবহার করা হচ্ছে। তো এখানে আমার আউটপুটটা হচ্ছে কিউ ম্যাক্স। তো এটাই কিন্তু দুটোর ভিতরে পার্থক্য।